তখন আমি আর থাকতে পারিনি, আমি বলছি আমি আর কোথাও যাব না, আমি সারাদিন মেয়েটাকে দেখিনি, আমি এই মেয়ের কাছে যাব আগে। তারপর বাড়ি আসতে গিয়ে দেখি আমাদের বাড়িটা ঘিরে রেখেছে পুলিশ, পুরো এদিক ওদিক, আমাদের গাড়িটাই ঢুকতে পারছিল না। এবং সেই মুহূর্তেই যে আমি ওকে দেখি যে একটা বেওয়ারিশ লাশের মতো আমাদের বাড়ির সামনে পড়ে আছে, দেখে আমি পাথর হয়ে গেছিলাম, আমার কান্নাও পাচ্ছিল না তখন। কি হচ্ছে এসব আমাদের সাথে সেটা ভাবতে ভাবতে আমি শুধু বললাম ওকে উপরে নিয়ে আসো। 3 মাস 4 মাস ধরে একটা এজলাসে মানে ডেট পড়ছে, আমরা যাচ্ছি কিন্তু বিচারক শুনছেন না। উনি কি চোখ বন্ধ করা ছিল? ইডি নজরে ছিল না ওদের? ওরা কেন বেতন নেয় তাহলে মাস গেলে? ওরা কি করছিল তখন? তখন তো ওদের দেখা দরকার ছিল। মুখ্যমন্ত্রী এসব করছেন, মুখ্যমন্ত্রী তখন তো সাধারণ নাগরিক, একজন তৃণমূলের সাধারণ কর্মী, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সিডি তখন? আর এখন বলছে এই করবো সেই করবো, এগুলো নাটক। আজকে আমাদের কাছে সে তথ্য আমাদের কাছে চলে এসছে, আমরা সেটা বের করছি। আজকে যারা আরজিকর হসপিটালের ভিতরে রয়েছে তারা যে তথ্য না জানে, তারা জানে না বলছে, আমার মনে হয় তারাও অনেক কিছু তথ্য জানে কিন্তু আমাদের থেকে গোপন করে চলছে, আমাদের সামনে সেটা আনছে না। অভয়া বিচার পাক তারা চাইছে না, তারা দ্বিতীয় অভয়া না হয় সেই জিনিসটাও তারা চাইছে না। সিনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলনের সময় তারাও টাকা তুলেছিলেন, তারা কিন্তু পুরো হাত তুলে দিয়েছেন, তারা কিন্তু দেন না। কিন্তু আমি এই WBJDFকেও বলেছি, তোদের যদি কোনো সমস্যা থাকে তোরা আমাকে আগের থেকে জানিয়ে দিবি, আমাদের মামলার খরচা আমরা ঠিক ব্যবস্থা করে নেবো। এই বিচার আমাদের আনতেই হবে। কেন ইডি সেই সুযোগটা দিল মুখ্যমন্ত্রীকে? সবার আগে ইডিকে আমার এই কোশ্চেন থাকবে। আজকে তারা আদালতে দৌড়াচ্ছে, আজকে আদালতে দৌড়ানোর কী দরকার? তার হাতে পাওয়ার নেই, তার কাছেও তো পাওয়ার দেওয়া আছে। আজকে সিবিআই যখন আমরা প্রশ্ন করছি, সিবিআই কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে, বলছে আমরা মামলা ছেড়ে দেবো। দে না ছেড়ে। আমাদের দেশ রাজ্যে কৈফিয়ত নেওয়ার মতনও কেউ নেই, সেই জন্যে উনি আনন্দে দুহাত তুলে নাচছেন, যা খুশি তাই করছেন। আমরাও দেখতে চাই কি আতাত রয়েছে, কি আছে ওনার কাছে। উনি যে ইডিও ভয় পায়, সিবিআইও ওনাকে ভয় পায়, সবাই ওনাকে ভয় পায়, কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে ভয় পায়। আমরাও দেখতে চাই কি আছে। এটাকে ফলস করেন। আজকে উন্নয়নের পাঁচালী কেন বলতে হবে রাজ্য সরকারকে? এত যদি উন্নয়ন করে থাকে, পাঁচালী নিয়ে নিয়ে কেন মোড়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিতে হবে? ইডি ওনাকে দিয়েছে যে এটা আপনার জিনিস, আপনি যত্ন করে রাখুন। আপনি মারাত্মক কথা বলেন, ইডির ওপর দোষ চাপাচ্ছে। ইডি দিয়েছে, আমি সরাসরি বলতে পারি। অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের থেকে পদত্যাগ করেছেন, সেখানে তাকে বোর্ড অফ ট্রাস্টি থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বলছেন যে সেখানে WBJDF এর এক্সিকিউটিভ কমিটি গড়া নিয়ে তার মতভেদ হয়েছে এবং সেই মতভেদের কারণেই তিনি পদত্যাগ করেছেন। বিষয়টাকে যতটা সহজ বলে মনে হচ্ছে ঠিক ততটাই কি সহজ? না, প্রথমে আমরা খুবই সহজভাবে দেখেছিলাম এবং সহজভাবে এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছিলাম এবং ভেবেছিলাম যে হয়তো অনিকেত সভাপতির পদ ত্যাগ করছে কিন্তু WBJDF এর আন্দোলনের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। কিন্তু দেখা গেল সম্পূর্ণ বিপরীত মেরুতে চলে গেল অনিকেত এখন নিজে একটা তার নিজের বৃত্ত তৈরি করে চেষ্টা করছে এবং সবচেয়ে বেশি আমাদের যেটা অবজেকশন, এটা সমস্ত সাধারণ লোককে আমরা বলবো, নাগরিককে বলবো যে অর্থনৈতিক যে সাহায্য অনিকেত চাইছে এটার বিরুদ্ধে আমাদের সম্পূর্ণভাবে মানে এটার ব্যাপারে ধিক্কারই জানাচ্ছি অনিকেতকে। কারণ আজকে তাকে এসআরসি ছাড়তে গেলে তার নিজের যে ক্যাপাসিটি থেকে ছাড়তে হবে। কেউ এসআরসি পার্সোনাল ব্যাপারে মানুষের কাছে সাহায্য নিয়ে এসআরসি ছাড়বে, এই জিনিসটা ঠিক মেনে নিতে পারছি না আমরা। এই জিনিসটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং সাধারণ জনগণ যারা এই সহানুভূতি দেখার চেষ্টা করছেন তাদেরও বলবো এই ব্যাপারে সহানুভূতি দেখিয়ে কোনো লাভ নেই। কারণ অভয়ার কথা বলেই যেখানে যেখানে লিফলেট বিলি করছে সেখানে আমরা লিফলেটগুলো আমাদের কাছে আসছে, সেখানে অভয়া আন্দোলন এবং অভয়ার কথা বলেই সহানুভূতি আদায় করে এই অর্থনৈতিক সাহায্য চাওয়ার চেষ্টা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে আমাদের এই ব্যাপারে কোনো মত নেই। একটা প্রশ্ন আছে যে এর আগে WBJDF থেকে যখন অভয়াকে নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গেল যে সেই আন্দোলন যতটা না অভয়াকে বিচার পাওয়ানোর আন্দোলন, তার থেকেও নিজেদের প্রয়োজন মিটিয়ে নেওয়ার আন্দোলন হয়ে উঠল। একটা কথা বলতেই হবে যে প্রথম পদ থেকে শুরু করি 9 আগস্ট থেকে, যেদিন যে আমার মেয়ের পোস্টমর্টম হয়েছিল সেই পোস্টমর্টমের পেছনে যারা সই করেছিল তারা জুনিয়র ডাক্তার, তারা হচ্ছে রমা বেরা, রিয়া বেরা, তিতাস পাল এবং মৌতিশা গড়াই, এই 5 জনে মিলে ওই
পোস্টমর্টমটা পেছনে সই করেছিল এবং স্যাটিসফাইড বলে সই করেছিল। এটা একটা গেল, একটা পর্ব গেল। দ্বিতীয় পর্বে যখন ক্রাইম সিনের পাশের বাথরুমটা ভাঙা হয়েছিল, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের 29 জন পিজিটি তারা সই করেছিল এবং চেস্ট মেডিসিনের এইচওডি তিনি নিজে এই ভাঙার যে চিঠিটা তিনি লিখেছিলেন। আজকে আমাদের কাছে সে তথ্য আমাদের কাছে চলে এসছে, আমরা সেটা বের করছি। আজকে যারা আরজিকর হসপিটালের ভিতরে রয়েছে তারা যে তথ্য না জানে, তারা জানে না বলছে, আমার মনে হয় তারাও অনেক কিছু তথ্য জানে কিন্তু আমাদের থেকে গোপন করে চলছে, আমাদের সামনে সেটা আনছে না। অভয়া বিচার পাক তারা চাইছে না, তারা দ্বিতীয় অভয়া না হয় সেই জিনিসটাও তারা চাইছে না। তাদের একটা যে দাবি ছিল দ্বিতীয় অভয়া যেন না ঘটে, সেই রাস্তাও তারা হাঁটছে না। তার অনেকগুলো প্রমাণ হচ্ছে যে সিসিটিভি লাগানোর কথা ছিল হসপিটালের যে সুরক্ষার দেওয়ার কথা ছিল, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে যে সমস্ত প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সে কোনো প্রতিশ্রুতি রাখা হয়নি। সেই প্রতিশ্রুতি না রাখার পেছনে যে কারণগুলো, সেই কারণগুলো কিন্তু খোঁজা এবং তার বিরুদ্ধে কোনো আন্দোলন এবং আদালতে লড়াই কিন্তু WBJDF করেনি। WBJDF সুপ্রিম কোর্টে যে শুনানিগুলো পরবর্তীকালে হয়েছে, এই মামলা তো পরবর্তীকালে আর মেনশনই করা হয়নি, যেহেতু আমরা যে আমাদের পার্টটা হাইকোর্টে নিয়ে এসেছিলাম। এই সুমোটোটা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেই মামলা আর এমনি কোনো মামলা এমনিতেই উঠতে চায় না কোর্টে। তারপরে যদি সেই মামলা মেনশন না করা হয় এবং তদবির না করা হয়, সেই মামলা জীবনেও কোর্টে উঠবে না। সার্কেল অনুযায়ী, নিয়ম অনুযায়ী যেরকম ডেট পড়েছে তখন সেই যিনি ছিলেন জজ তারা খুবই সত্যি ভালো বলতে হবে, তারা মামলাগুলোকে হাইকোর্টে ফেরত দিয়েছেন। কিন্তু আজকে হাইকোর্টে ফেরত এসেছে তাও প্রায় 1 মাস হতে চললো, প্রায় 1 মাসের কাছাকাছি। WBJDF বা JDP যারা সিনিয়র ডাক্তার, তারা কিন্তু কেউই এই মামলার আবার যে মেনশন করতে হবে এবং সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে যোগাযোগ করতে হবে বিষয়টা নিয়ে, কিন্তু কেউই করেননি। তাহলে কি তারা কিসের জন্য আন্দোলন করছিলেন? তারা কি তাদের নিজের যে রাজনৈতিক পরিচয়, সেই পরিচয়গুলোকে মাটি শক্ত করার জন্য এই আন্দোলনগুলো করেছিলেন? এই প্রশ্ন তাদের কাছে থাকবে। আরও একটা প্রশ্ন আমার আপনার কাছে আছে যে WBJDF থেকে যখন আন্দোলন করা হয়েছিল তখন কিন্তু প্রচুর প্রায় কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে এসেছিল অভয়া আন্দোলনের সাপোর্টে। সেই টাকা মানে সাপোর্টে এসেছিল তখন সেই টাকা অবশ্যই অভয়ার তদন্তের কাজে বা এত মামলা মোকদ্দমার জন্য প্রচুর খরচা হয়, সেই কাজেই ব্যবহার হওয়া উচিত ছিল। তো সেই কাজে কি আপনাদের কাছে কোনো টাকা পয়সা দিয়েছিল ব্যবহারের জন্য? আমাদের দেওয়ার চেষ্টা করেছিল, আমরা কোনো টাকা নেইনি। আমাদের লোয়ার কোর্টে যারা এখন কাজ করছে, সত্যি কথা বলতে কি তাদের কাছে আমরা ঋণী হয়ে থাকছি। মানে এই ব্যাপারটায়, অর্থনৈতিক ব্যাপারটায় একটা এভিডেভিট যদিও করে, আমার প্রয়োজন সুপ্রিম কোর্টে আমার এভিডেভিট করে পাঠাতে হবে, 8 থেকে 900 টাকা খরচা লাগে। যিনি এই এভিডেভিটটা করেন, একজনই মাত্র শিয়ালদা কোর্টে আছেন যিনি এই সুপ্রিম কোর্টের মামলাগুলো এভিডেভিট করেন। উনি শুধু ওনার স্ট্যাম্প খরচা, আগে তাও নিতেন না প্রথম, তার পরবর্তীকালে স্ট্যাম্প খরচাটা নিয়েছেন 150 টাকা করে, স্ট্যাম্প খরচাটা শুধু নিয়েছেন এবং কোনো রকম পয়সা নেন। এবং এরা যে জেরক্স করে, মানে যে কাগজপত্র করে, 5000-6000 টাকা একসঙ্গে জেরক্সের বিলও আমি দেখেছি, কিন্তু পয়সা কিছুতেই নিতে চায় না। এই গত কয়েকদিন আগে একটা 5000 টাকা বিল যখন এসেছিল, আমি তখন প্রেজেন্ট ছিলাম, আমার সামনেই মেয়েগুলো এনেছে, বিলটা আমি নিয়ে তখন আমি বিলটা ওদের পেমেন্ট করেছি। কিন্তু ওরা আমাদের ওপরে বলতে গেলে কি আমাদের বলে, আমরা ওরকমভাবে দেখি না আপনাদের যে কষ্ট, আমরা সেই কষ্টটা নিজেরা মনে করে আমরা কাজটা করি। একটু অন্য প্রশ্ন, হাইকোর্টের অ্যাডভোকেটের যে খরচা, সেই খরচাটা ওরা দেয়, সেটা WBJDF থেকেই দেওয়া হয়। তবে সিনিয়র ডাক্তাররা কিন্তু আন্দোলনের সময় তারাও টাকা তুলেছিলেন, তারা কিন্তু পুরো হাত তুলে দিয়েছেন, তারা কিন্তু দেন না। কিন্তু আমি এই WBJDFকেও বলেছি, তোদের যদি কোনো সমস্যা থাকে তোরা আমাকে আগের থেকে জানিয়ে দিবি, আমাদের মামলার খরচা আমরা ঠিক ব্যবস্থা করে নেবো। এই বিচার আমাদের আনতেই। আরেকটা প্রশ্ন আসে এখানে, সেটা হচ্ছে যে অভয়ার যখন তদন্ত হয়, অভয়ার কাণ্ডে যখন তদন্ত হয়, তখন আপনারা বারবার প্রশ্ন করেছিলেন যে কেন সিবিআই সেই রাত্রে যারা উপস্থিত ছিল তাদের কাছ থেকে বয়ান নিচ্ছে না, এবং সিবিআই কিন্তু সেটা করেওনি, সেখানে কারোর বয়ান নেয়নি। ঠিক একইভাবে আরেকটা জিনিস আজকে সাধারণ মানুষ কিন্তু একটা বিষয় নিয়ে চোখে আঙুল তুলে প্রশ্ন করছে যে আপনারা ওয়াকিবহাল মানুষ, আপনারা জানেন যে একদিন আগেই যে ঘটনা ঘটে গেছে, যে ইডি তদন্ত করছিল আইপ্যাকের দফতরে এবং আইপ্যাকের যে মালিক তার বাড়িতে, সেখানে ইডি তদন্ত করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে
নিজের একটা সবুজ রঙের ফাইল বুকে আঁকড়ে ধরে বেরিয়ে আসেন, তারপর গাদা গাদা ফাইলের পাহাড় একটা তৃণমূলের নামে রেজিস্টার করা গাড়িতে তোলা হয় এবং দেখা যায় সেই গাড়িটাকে একেবারে কড়াভাবে ঘিরে রেখেছে মহিলা পুলিশ কর্মীরা। তো ব্যাপারটা সিবিআই আর ইডির ভূমিকাটা প্রায় একই রকম মনে হচ্ছে না কি আপনাদের? রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী চোর বলুন, দুর্নীতিবাজ বলুন, সব বিষয়ে ওনার সঙ্গে কেউ পেরে উঠবে না। কালকে তার প্রত্যক্ষ প্রমাণ সারা রাজ্যবাসী দেখেছে। যে বলে না চোরের মায়ের বড় গলা, আজকে কোর্টে ঠিক সেম কাজটাই হয়েছে। কোর্টে এমন চেঁচিয়েছে এই চোর তৃণমূল যে কোর্টের জজ উঠে যেতে বাধ্য হয়েছেন। আবার পরবর্তী একটা শুনানি, এই যে ডেট পিছিয়ে গেল, এতে অনেক তথ্য প্রমাণ নষ্ট হবে। আমাদের যেমন হচ্ছে 3 মাস 4 মাস ধরে একটা এজলাসে মানে ডেট পড়ছে, আমরা যাচ্ছি কিন্তু বিচারক শুনছেন না। এটা প্রতিনিয়ত সবসময় হচ্ছে আমাদের সাথে। তবে এখন কারা আন্দোলন করছে আমি জানি না। আমার মেয়ের বিচারের যে প্রথম দিন যে স্টেপটা ছিল এখনও ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। সবাই বলছে আমরা অনেক আন্দোলন করেছি, আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আন্দোলনের যে অভয়ার যে বিচার সেটা কি, সেটা কোথায়, সেটা এখনও কেউ জানে না। একটা অদ্ভুত বিষয় কিন্তু অভয়া আন্দোলনের সঙ্গে এই কালকে যে ঘটনা ঘটে গেল সেটাতে আমরা মিল পাচ্ছি, যে অভয়া আন্দোলনের সময় অভয়ার যে বডি সেটাকে প্রায় কেড়ে নিয়ে আসা হলো, কেড়ে নিয়ে এসে আপনাদের কাছ থেকে পারমিশন না নিয়েই গিয়ে বার্নিং ঘাটে জ্বালিয়ে দেওয়া হলো। তার জন্য টাকা পয়সা পর্যন্ত আপনাদেরকে দিতে দেওয়া হলো না, এবং আপনারাই বলেছেন যে সেখানে দাঁড়িয়ে একজন আরেকজনের পিঠ চাপড়ে বলছে ওয়েল ডান। হ্যাঁ, সেদিন আমার মেয়ের ডেড বডির গাড়িটা আমাদের আগে আমার মেয়ের গাড়িতেই ছিলাম, হঠাৎ করে নেই গাড়িটা। তখন ওর বাবা কেঁদে বলছিল আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে। তখনও তো আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার মেয়ে আর এই পৃথিবীতে নেই। তো তখন আমি বলছিলাম টালা থানায় চলো, টালা থানায় চলো। টালা থানায় 2 ঘন্টা আমরা ওয়েট করেছিলাম, কিন্তু পারিনি, আমরা কিচ্ছু করতে পারিনি। ওখানে আমরা এফআইআরটাও লেখাতে পারিনি। পুলিশ আমাদের আটকে রেখে গাড়ির চাবি নিয়ে ড্রাইভারকে নিয়ে অন্য গাড়িতে বসিয়ে রেখেছিল, এবং আমাদের একটা কথাও তারা শোনেনি। তারপরে এই আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জিকে পুলিশ ডেকে নেয়, ডেকে নিয়ে সেখানে তুমুল হট্টগোল বেঁধে যায়। আর তারপরে আমাদের পাশের বাড়ির এই মুনমুন মেয়েটা বলছে বৌদি তোমরা কোথায়, তোমরা না এলে ওকে শ্মশানে নিয়ে চলে যাবে। তখন আমি আর থাকতে পারিনি, আমি বলছি আমি আর কোথাও যাব না, আমি সারাদিন মেয়েটাকে দেখিনি, আমি এই মেয়ের কাছে যাব আগে। তারপর বাড়ি আসতে গিয়ে দেখি আমাদের বাড়িটা ঘিরে রেখেছে পুলিশ, পুরো এদিক ওদিক, আমাদের গাড়িটাই ঢুকতে পারছিল না। এবং সেই মুহূর্তেই যে আমি ওকে দেখি যে একটা বেওয়ারিশ লাশের মতো আমাদের বাড়ির সামনে পড়ে আছে, দেখে আমি পাথর হয়ে গেছিলাম। আমার কান্নাও পাচ্ছিল না তখন। কি হচ্ছে এসব আমাদের সাথে সেটা ভাবতে ভাবতে আমি শুধু বললাম ওকে উপরে নিয়ে আসো। তারপরে যেই ওর বাবাকে নিয়ে আমি ওর সামনে বসতে যাব, তখন এই সঞ্জীব মুখার্জি, ডিসি নর্থকে সঞ্জীব মুখার্জি আর আমাদের এখানকার এমএলএ কমিশনার, তারা ডিসি নর্থকে ডেকে নিয়ে এসে ওর বাবাকে কোনায় ডেকে নিয়ে 1 বান্ডিল টাকা দিচ্ছিল। আমি জানতাম না সেটা, কিন্তু সঞ্জীব মুখার্জি হাসতে হাসতে আমার কানে কানে বলছে টাকা দিচ্ছে। তখন আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, কেন টাকা দিচ্ছে, আমরা তো টাকা চাইনি, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিক না বললে। তখন আমাদের ঘরে যারা রিলেটিভ ছিল তারা বলছে বার করো ওকে। বললে ডিসি নর্থ বেরিয়ে গেছেন, এবং সঞ্জীব মুখার্জি আমি কে জানো, আমি দেখিয়ে দিতে পারি, এই করতে পারি সেই করতে পারি বলে ডেড বডি তুলে নিয়ে চলে যায়। আমরা শুধু পেছন পেছন গেছিলাম, সেখানেও 3-4টে ডেড বডি ছিল, কিন্তু একদম চুল্লির সামনে আমার মেয়েটাকে নিয়ে শুয়ে মুখে আগ্নিটা আমি করেছি। যে ওখানে আমরা প্রেজেন্ট থাকতে অন্য কেউ আমার মেয়ের মুখে আগুন জ্বালিয়ে দিয়ে দিত, সেটা আমি দেখতে পারতাম না মা হয়ে, তাই সেটা আমি করেছিলাম। আর বাদ বাকি কিচ্ছু আমাদের করতে হয়নি।
এমনকি সাইনটাও করতে হয়নি আমাদের। ঠিক যেভাবে অভয়াকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, প্রায় ছিনতাই করে অভয়ার শরীর নিয়ে চলে যাওয়া হয়েছিল, ঠিক একই রকমভাবে দেখা গেল যে ইডি তল্লাশি চালাচ্ছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী প্রায় ছিনতাই করে একটা সবুজ ফাইল নিয়ে চলে এলেন। একটা আমাদের প্রশ্ন আছে, আজকে ইডি ছিনতাই করা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বভাব। এই যে আমার মেয়েকে ছিনতাই করেছিলেন, আজ কালকে ওই যে ওইগুলো ছিনতাই করেছেন আমার মেয়েকে, ওই স্বাস্থ্যমন্ত্রীর বিনা অনুমতিতে কিচ্ছু হয়নি। তার মার্ডার বলুন, তার তথ্য প্রমাণ লোপাট বলুন, এবং তাকে পুড়িয়ে দেওয়া বলুন, সব কিছুই স্বাস্থ্যমন্ত্রীর অনুমতিতে হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কিচ্ছু হয়নি। যে কথাটা বলার, কালকে ইডি এসছে 6টার সময়, আর মুখ্যমন্ত্রী ঢুকেছেন তখন 11টা 10-15 বাজে। আজকে ইডি তো সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ ফোর্স নিয়ে এসেছিল, কেন মুখ্যমন্ত্রী ওই বিল্ডিংয়ে ঢোকার অনুমতি পেলেন? আমাদের প্রশ্নটা ইডির কাছে সবচেয়ে আগে সেটা। আজকে সে কোর্টে যাচ্ছে সিবিআইকে তদন্ত করার জন্যে, কেন? যখন উনি ইডির উপর আক্রমণ চালাতেন তখন ইডি ওনাকে অ্যারেস্ট করতে পারতো না? উনি তো একজন সাধারণ নাগরিক হিসাবে গেছেন, উনি কি মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন? একজন মুখ্যমন্ত্রী, যখন উনি মুখ্যমন্ত্রী দপ্তরে না থাকেন তখন একজন সাধারণ নাগরিক, কেন তার উপরে এরকম করা হবে? একটা রাজনীতির দলের একটা কার্যালয়ে যে কোনো কারণে ইডি রেপ করছে, সেটা কী কারণে করছে আমরা জানি না, সে নিয়ে অনেক কথা শুনছি, এগুলো একটা বিশ্বাসযোগ্য কথাবার্তা নয়। মানে ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটা এই সমস্ত হচ্ছে। সেখানে কেন ইডি সেই সুযোগটা দিল মুখ্যমন্ত্রীকে? সবার আগে ইডিকে আমার এই কোশ্চেন থাকবে। মানে প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর উপরেই চলে যাচ্ছে। এইটাই সেটিং, যে তথ্য যে উঠে আসছে রাজ্য আর কেন্দ্রের, তো কোনোদিন এইটা তো তার আর একটা প্রমাণ দিয়ে দিল। তারপরেও যখন আজকে নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিব, তিনি কিন্তু মুখ্যমন্ত্রী যে পদ মানে ভোগ করেন, তার থেকেও তার কিন্তু সম্মান অনেক বড়। নন্দিনী চক্রবর্তী কিন্তু ওখানে থাকবেন, মনোজ পদ, নন্দিনী চক্রবর্তী, ওনারা কিন্তু সেই ওনাদের চেয়ারে থাকবে। এই তো অত নতুন যে সরকার তার পছন্দসই লোক বসাবে, কিন্তু ওনার কিন্তু মর্যাদা কিন্তু ওখানে আছে। উনি কিন্তু আজকে একটা অনেক কম্পিটিশান পরীক্ষা দিয়ে একটা অভিজ্ঞতা করে ওখানে এসছেন। কেন ওনারা তৃণমূলের পার্টি অফিসে চলে এলেন ডাকার সঙ্গে সঙ্গে, মুখ্যমন্ত্রী ডাকার সঙ্গে সঙ্গে? কেন তারাও কি চামচাগিরি করেন নাকি? মুখ্যমন্ত্রী একজন সাধারণ নাগরিক, যখন ক্ষমতায় না থাকেন, যখন উনি নবান্নের বাইরে, তখন উনি একজন সাধারণ নাগরিক। কেন তার জন্যে এরকম করবেন? আজকে পার্টি অফিসে কেন চলে আসবেন মন্ত্রিসভা? এবং এই আইপ্যাক কাণ্ডে কিন্তু যেটা দেখা গেল যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে একটা কথা বলেছেন, সরাসরি নাম করেননি, কিন্তু বলছেন যে যিনি সংবিধান রক্ষা করার দায়িত্বে থাকেন তিনি যদি সংবিধানকে লঙ্ঘন করেন তাহলে তার সেই পদেই থাকা উচিত। আরে বাবা, কি বলবো, বড় বড় করে সংবিধানের ডেমো বানিয়ে বুকে নিয়ে হাঁটেন। সংবিধানে কি মানেন? সংবিধান যদি মানতেন, উনি কালকে নন্দিনী চক্রবর্তী পদকে পার্টি অফিসে ডেকে বেড়াতেন না, যত রাজ্যের কাজ থাক, যত বড় কাজ থাক। আর নন্দিনী চক্রবর্তী, মনোজ পন্ত ওখানে আসতো না। কেন গেছে তারা? সবার আগে সেই কৈফিয়ত করলে তাদের দিতে হবে। একজন সরকারি পদাধিকারী একজন মুখ্যমন্ত্রী পেছন কেন চামচাগিরি করবে? কিন্তু এখানে ইডির ভূমিকা নিয়ে তো বারবার প্রশ্ন উঠছে। ইডির ভূমিকা তো 100% প্রশ্ন আছে। কেন সে একজন সাধারণ মুখ্যমন্ত্রীকে সেখানে ঢুকতে দিল? আজকে তারা আদালতে দৌড়াচ্ছে। আজকে আদালতে দৌড়ানোর কী দরকার? তার হাতে পাওয়ার নেই? তার কাছেও তো পাওয়ার দেওয়া আছে। আজকে সিবিআই যখন আমরা প্রশ্ন করছি, সিবিআই কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে, বলছে আমরা মামলা ছেড়ে দেবো। দে না ছেড়ে, দেখি এরকম তোদের ক্ষমতা আছে, সেটা তো দিচ্ছিস না। আজকে অপদার্থ সীমা পাউজা, যে ওই দিল্লির উন্নয়ন কাণ্ডের তদন্ত করেছে, যে আসামিকে ধরে রাখতে পারছে না, কোর্ট তাকে ছাড়তে বাধ্য হচ্ছে, সেই সীমা পাউজা কেন এই এত বড় তদন্ত করতে পাঠানো হয়েছে? এবং ইডির বক্তব্য যে তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, যেভাবে তিনি ফাইল নিয়ে গিয়েছেন সেটাকে নজরের আওতায় নিয়ে আসা হোক, কোনো পুলিশের মারফত এটি সম্ভব নয়। তখন নজর কি উনি কি চোখ বন্ধ করা ছিল? ইডি নজরে ছিল না ওদের? ওরা কেন বেতন নেয় তাহলে মাস গেলে? ওরা কি করছিল তখন? তো ওদের দেখা দরকার ছিল। মুখ্যমন্ত্রী এসব করছেন, মুখ্যমন্ত্রী তখন তার সাধারণ নাগরিক, একজন তৃণমূলের সাধারণ কর্মী, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ইডি তখন? আর এখন বলছে এই করবো সেই করবো, এগুলো নাটক। ইডি যে এফআইআর করেছে সেখানে কিন্তু গোটা পিটিশন যেটা রয়েছে সেখানে বলছে যে এফআইআর করার কথা বলা হয়েছে, রাজীব কুমারের নাম রয়েছে। ইডির অভিযোগ বড় বড় পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন, এমনকি যে ফাইল নিয়ে যাওয়া হয়েছে সেটা পুলিশের নিরাপত্তার মাধ্যমেই নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে পার্টি করার আহ্বানও জানানো হয়েছে।
এটা এখন এসব নাটক করে লাভ নেই, তখন কেন ব্যবস্থা নেয়নি? এখন আদালত এখানে সেখানে একই রাজনীতি হচ্ছে। ইডি রাজনীতির যে রাজনীতির চামচাগিরি করছে এটা তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এক সময় আপনাদের মেয়ের দেহ নিয়ে পালিয়ে গেছিল, দৌড় করেছিল। আজকে সবুজ রঙের ফাইল বুকে আঁকড়ে ধরে দৌড়। এরপরে কি আমাদের দেখতে হবে ইভিএম নিয়ে দৌড় হচ্ছে? হতেও পারে, এটা হতেও পারে। কিছুদিন আগে একটা ঘটনা বলি, যখন মেসি এসেছিল ইডেনে, তখন যুব ভারতীতে, তো তখন যে ওকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, দর্শক সব ভেঙেছিল, মেসিকে দেখতে পায়নি দর্শকরা, সেই নিয়ে যে অনেক ক্ষোভ হয়েছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিলেন। আমার মেয়ের বেলায় রাজধর্ম পালন করেছিলেন। তো আমার মেয়ে তার কর্মস্থানে আরজিকর হসপিটাল, স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরই বলবো আমি, আরজিকর হসপিটাল, যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী, তো উনি সেখানে কাকে সরিয়েছিলেন হসপিটালের? কেন সরাননি কাউকে? যে এরকম একটা খুন হয়ে গেল, উল্টে সন্দীপ ঘোষ যখন রিজাইন দিচ্ছিল, বারবার পদত্যাগ করছিল, উনি তখন অন্য হসপিটালে প্রাইজ পোস্টিং দিচ্ছিলেন। এটা কি রাজধর্ম পালন? এটা এরা এই সমস্ত কৈফিয়ত কে দেবে? আর কৈফিয়ত কে নেবে? দেবেটা বড় কথা না, কৈফিয়তটা কে দেবে আর কৈফিয়তটা কে নেবে? আমাদের রাজ্যে কৈফিয়ত নেওয়ার মতনও কেউ নেই। সেই জন্যে উনি আনন্দে দুহাত তুলে নাচছেন, যা খুশি তাই করছেন। দিল্লিতে আমরা দেখেছিলাম যে অরবিন্দ কেজরিওয়াল, তাকে আবগারি মামলাতে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানো যাবে না, এটা কি কোনো কথা? ঢোকাবে না। ওই যে বলছেন না আজকে অনেক আমার পেন ড্রাইভ আছে, এই আছে, সেই হ্যাঁ, আছে। আমরাও চাই উনি আজকে যে কথাটা বলেছেন যে আমার পেন ড্রাইভে অনেক তথ্য আছে, আমরা সারা রাজ্যবাসীর তরফ থেকে বলছি, আমরাও দেখতে চাই কি আতাত হয়েছে, কি আছে ওনার কাছে। যে ইডিও ভয় পায়, সিবিআইও ওনাকে ভয় পায়, সবাই ওনাকে ভয় পায়, কেন্দ্রীয় নেতৃত্ব ওনাকে ভয় পায়। আমরাও দেখতে চাই কি আছে তার এটাকে কাছে। ফলস করেন, এটা ফলস, এটা সত্যি। এই আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে একটা কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে এই যে ইডির হানাটা, এটা নাকি তৃণমূলকে ধরাশায়ী করবার জন্য, তৃণমূলের যে ভোটের স্ট্র্যাটেজি সেইগুলোকে যাতে নিজেরা নিয়ে নিতে পারে বা সেগুলোকে দেখতে পারে, তার জন্য করা হয়েছে। এবং ব্যাপারটা যেটা সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিআইকে দিয়ে ইলেকশন কমিশনকে দিয়ে নষ্ট করা হচ্ছে এসআইআর এর মাধ্যমে, আর ইডিকে দিয়ে নাকি ভোটের স্ট্র্যাটেজি চুরি করা হচ্ছে। উনি একজন এমপি, ওনার কি অধিকার আছে কোনো কেন্দ্রীয় সরকারি সংস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার? আমার সবচেয়ে আগে ওনার কাছে এই কোশ্চেন থাকবে, উনি মন্তব্য করতে পারেন একটা কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে এরকমভাবে? কিন্তু তিনি করেন, এবং উনি সিবিআই অফিস থেকে বেরিয়ে এও বলেন যদি আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিতে পারে তাহলে আমি ফাঁসি কাটে আমার জীবন দিয়ে দেবো। পারবে না তো, দেবে না। সিবিআই দেবে না, আগেই তো সমস্ত ব্যবস্থা করা থাকে, নাহলে এত বড় বড় কথা কোথা থেকে আসে? আজকে উনি কে? উনি আজকে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের কে? একজন সাধারণ নাগরিক, সাধারণ একজন এমপি, এত বড় বড় কথা কোথা থেকে আসে? আগে থেকে সব ব্যবস্থা করে রাখেন বলে এই সমস্ত কথা বলতে পারেন। উনি এমনও বলেছিলেন আমাদের যে আমার মেয়ের হত্যাকারী যে যে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে, সে এনকাউন্টার করে দেওয়ার কথা। উনি এই কথা বলতে পারেন একজন এমপি হয়ে? আমার কাছে সব এই সমস্ত বস্তুর জবাব কে উনি দিতে পারবেন? আজকে যে 26,000 চাকরিহারা রাস্তায়, তাদের আবার 8 মাস সময় বাড়ানো হয়েছে, কিন্তু সেই দিক দিয়ে ধরতে গেলে 32,000 চাকরি বেঁচে গেল। কি নিয়ে বেঁচে গেল? না, 32,000 লোক যদি এখন চাকরিহারা হয়ে যায় তো শিক্ষার উপরও বড় প্রভাব পড়বে, এবং ওরা অর্থনৈতিক দিক দিয়ে, তাহলে 26,000-এরও তো সেই ব্যবস্থাটা করতে পারতেন। তাহলে দুর্নীতি এক জায়গায় পেয়ে গেল সম্মান, আর এক জায়গায় দুর্নীতি, চাকরি চলে গেল। এত দ্বিচারিতা কেন? আইন তো হবে, ল হবে একটা, এই চুরি করবেই বা কেন? চুরি করতেই যদি এত চুরি, এত দুর্নীতি, কোনো একটা নেই, দপ্তর নেই যে সেই দপ্তরে চুরি হয়নি। আজকে আমার মেয়ে নিট পিজি 3বার 4বার দিয়েছিল বলে আমরা জানতে পারি সেখানে কত দুর্নীতি। এমনকি একটা পেশেন্ট ভর্তি হওয়া নিয়ে দুর্নীতি, ওষুধ নিয়ে দুর্নীতি, মেডিকেল কলেজগুলোতে এবার এখন পড়াশোনা আর হয় না। এই যে এখন যারা ডাক্তার হচ্ছে তারা, আরেকটা প্রশ্ন না জবাব না দিলে খুব বাজে, স্বাস্থ্যসাথী কার্ড
বড় বড় গলা করে বলেন 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ডে ইন্স্যুরেন্স করা পাওয়া যায়। আজকে যখন হসপিটাল তো ফ্রি চিকিৎসা দেন, হসপিটালে কেন স্বাস্থ্যসাথী কার্ড ইউজ করা হয়? কোনো রকম ট্রিটমেন্ট করতে গেলে কেন স্বাস্থ্যসাথী কার্ড পেশেন্টের কাছে চাওয়া হয়? পেশেন্ট বাংলাদেশি না ভারতীয় সেটা কিন্তু যাচাই করা হয় না, পেশেন্টের কাছে স্বাস্থ্যসাথী কার্ড চাওয়া হয় কেন? স্বাস্থ্যসাথী কার্ডটা কিসের জন্য তাহলে দেওয়া হয়? তার মানে শুনি এখানেও যদি তদন্ত হয় এখানেও বিরাট বড় ঘাবলা আছে, মানে দুর্নীতি আছে। আমি একটা শেষ প্রশ্ন করব যে একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছে তৃণমূল। আজকে আমাদের বিরোধী দলগুলো যারা আছে তারা কি দুর্নীতি নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে? তারাও দুর্নীতি নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তারা হিন্দু, এখানে ওখানে সেই, ও বাংলাদেশে কে মরেছে সেই নিয়ে লাফালাফি। আর ঠিক আছে, করো, ঠিক, বাংলাদেশে যে নিষ্ঠুর ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করো, ঠিক আছে, প্রতিবাদ করো, সেটাই নির্বাচনে ইস্যু হওয়া উচিত। আজকে যে দুর্নীতি পশ্চিমবঙ্গ সরকার করছে সেই দুর্নীতি হওয়া উচিত বিরোধী দলের প্রধান ইস্যু। কিন্তু কোন বিরোধী দল এই দুর্নীতি নিয়ে নাচছে? এখানে মন্দির, এখানে মসজিদ, এইসব নিয়েই তো নাচছে। আজকে 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে ঋণ, সেখান থেকে টাকা ঋণ করে ফ্রিতে মানুষকে দান করা হচ্ছে। আজকে উন্নয়নের পাঁচালি কেন বলতে হবে রাজ্য সরকারকে? এত যদি উন্নয়ন করে থাকে পাঁচালি নিয়ে কেন মোড়ের মধ্যে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিতে হবে? না, আমার একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন আমি করব যে দুর্নীতি থেকে শুরু করে এত কিছু ইস্যু রয়েছে, আপনাদের বক্তব্য যে যারা বিরোধী দলগুলো তারা এই দুর্নীতি ইস্যুকে ইস্যু বলেই ধরছে না। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীর মানে একাধিক ক্যাবিনেট মিনিস্টারদের বাড়িতে কিন্তু এর আগেও ইডি তদন্ত করতে গেছে। সুজিত বসু রয়েছে, পার্থ চট্টোপাধ্যায় যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন তার বাড়িতে গেছে। তার বাড়িতে তো রাশি রাশি সোনা, টাকা, নানা রকম খেলনা টেলনা ইত্যাদি সব কিছু পাওয়া গেছে। এটাও আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায় বারবার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে, মুখ্যমন্ত্রী তার ফোন ধরেননি এবং তার ফলাফল হিসেবে তাকে চলে যেতে হয়েছে জেলেতে, শ্রীঘরের হাওয়া খেতে হয়েছে। কিন্তু আজকে আইপ্যাকের এই লাউডন স্ট্রিটের বাড়িতে, প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে, সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো পাহারাদারের কাজ করছেন যে যতক্ষণ না প্রতীক জৈন আসবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নড়বো না। 1 ঘন্টার ওপরে মুখ্যমন্ত্রী নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে সেখানে থেকে গেলেন এবং যখন আসলেন তিনি বলছেন যে তাদের নাকি সমস্ত স্ট্র্যাটেজি চুরি করার জন্য এসেছিল ইডি। কারি ফাইল, একদম গোছানো ফাইল তুলে নিয়ে আসলো, অ্যাজ ইফ যেন সেগুলো গোছানোই ছিল, সেগুলোকে শুধু এনে মানে গাড়িতে রাখার ব্যবস্থা করা এবং একটা সবুজ ফাইল তিনি একদম আঁকড়ে ধরে রইলেন বুকের সঙ্গে। কি এমন থাকতে পারে এই ফাইলে এবং কে এই প্রতীক জৈন যে তাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী একেবারে শান্তির ভূমিকায় চলে গেলেন? আজকে যে এত কোটি কোটি টাকা মানে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়, চন্দ্রনাথ সিনহার বাড়ির 350 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, অনুব্রত মণ্ডলের এত সম্পত্তি, তার যে তথ্য ওনার কাছে ছিল সেই তথ্যগুলোই উনি গোপনে আইপ্যাকের কাছে রাখতেন। সেটা কালকে উদ্ধার করার জন্য উনি দৌড়ে এসে ওটাকে, এবং ইডি ওনাকে দিয়েছে যে এটা আপনার জিনিস, আপনি যত্ন করে রাখুন। আপনি মারাত্মক কথা বলেন, ইডির ওপর দোষ চাপাচ্ছে। ইডি দিয়েছে, আমি সরাসরি বলতে পারি। আজকে 4 ঘন্টা আগে ওখানে গেছে আর মাননীয় মুখ্যমন্ত্রী 4 ঘন্টা পরে গেছে। মুখ্যমন্ত্রী কি করে পেলেন? মুখ্যমন্ত্রী ঢুকলেন কি করে ওই অফিসের ভেতরে যেখানে সিআইএসএফ রয়েছে? সেখানে মুখ্যমন্ত্রী ঢুকলেন কি করে? এই প্রশ্নের জবাব ইডিকে দিতে হবে না? আর তাহলে কেন বলবো না যে ইডি দিয়েছে মুখ্যমন্ত্রীকে?